হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ফরচুন বরিশাল এবং চিটং কিংসের ম্যাচটি এইবারের বিপিএল এর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ইভেন এই ম্যাচটির উপরে কিন্তু ডিপেন্ড করছে আমাদের নাম্বার 2 পজিশনের দিকে কারা এগিয়ে যাচ্ছে। এই ম্যাচটি ফরচুন বরিশাল এবং চিটং কিংস দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা ১ নম্বর টিম যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে রংপুর রাইডার্স থাকছে এবং প্লে অফের ক্ষেত্রে ২ নম্বর পজিশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ১-২-এ যারা থাকবে তারা একটা লাইফলাইন পাবে। সো সেক্ষেত্রে নাম্বার 2 এর জন্য ফরচুন বরিশাল এবং চিটং কিংসের মধ্যে সবথেকে বেশি ফাইটটা হবে, কারণ তারা আলটিমেটলি দু দলেই এখন পর্যন্ত রংপুরের সাথে ম্যাচ হেরেছে। সো রংপুরের সাথে ম্যাচ হারাতে তাদের নিজেদের মধ্যে যারা জিতবে তারাই এগিয়ে থাকবে আলটিমেটলি। সো সে জায়গা থেকে চট্টগ্রাম কিংস একটু পিছিয়ে আছে, তারা যেহেতু অলরেডি খুলনার সাথে হেরেছে, যদিও তাদের রংপুরের সাথে আর একটা ম্যাচ বাকি আছে। সো আলটিমেটলি ইকুয়াল পজিশনে আছে। সো এখানে যারা জিতবে তারাই আলটিমেটলি এগিয়ে যাবে এবং তারাই মোটামুটি নাম্বার 2 হচ্ছে, সেটা বলাই বাহুল্য। সো এই জায়গা থেকে এই ম্যাচটার দিকে সবার চোখ থাকবে এবং এই ম্যাচ নিয়ে যদি কথা বলতে যাই, শুরুতে চলে আসতেছে চিটং কিংস। চিটং কিংসের ব্যাটিংয়ে যদি আসেন, ব্যাটিংয়ে তাদের আলটিমেটলি 4 থেকে 5 জন প্লেয়ারই হচ্ছে তাদের ফোকাস। এখন 4 থেকে 5 জন প্লেয়ারের কথা বললাম এই কারণেই, শুরুতে ইমন এবং ওসমান খান প্লাস গ্রাহাম ক্লার্ক, দেন ফিনিশিংয়ে শামীম হোসেন পাটোয়ারি। হায়দার আলীকে যদি খেলাতে পারে বা সে যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে হায়দার আলীও খুব ইম্পর্ট্যান্ট একজন ব্যাটসম্যান। সো এই মোটামুটি 5 জন। এখন এই 5 জন থেকে একদম যদি আমি বলি কি পয়েন্টটা বা কার উইকেটটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, কার উইকেটটা নিলে আলটিমেটলি তাদের পুরো ব্যাটিং অর্ডারে একটা কলাপস হবে, সেটা হবে ওসমান খান এবং হচ্ছে গ্রাহাম ক্লার্ক। এই দুইজনের উইকেট যদি শুরুতে নিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে খুব ইজি হবে চিটং কিংসকে অল্প রানে আটকে রাখতে। এছাড়াও তাদের ব্যাটসম্যান আছে, মিথুন আছে, নাইম যদি খেলে নাইম আছে, কিন্তু আলটিমেটলি বাকি ব্যাটসম্যানরা খুব একটা ভয়ানক হচ্ছে না। বাট এই চারজন, যে চারজনের কথা বললাম, বা হায়দার আলী যদি খেলে সেক্ষেত্রে 5 জন, এরা মোটামুটি যদি একটা ক্যামিও খেলে দেয় লাইক 25 বলে 40 বা 25 বলে 50 এ ধরনের স্কোরও করে দেয়, রান কিন্তু অনেক হয়ে যাবে। সো সে জায়গা থেকে এদের উপর একটু ফোকাসটা বেশি থাকবে। চিটং কিংসে যদি এখন বোলিংয়ে আসি, তাদের বোলিংয়ের মধ্যে আলিসাল ইসলাম আছে, মারুফ মৃধা আছে, বিনুরা ফার্নান্দো আছে। তবে এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে যাকে মনে হয়, মানে যার উপরে বেশি ফোকাস থাকবে, সেটা হচ্ছে বিনুরা ফার্নান্দোর উপরে বেশি ফোকাসটা থাকবে। সো এই জায়গা থেকে এটা স্বাভাবিকভাবে তার ফোকাসটা থাকার কারণটা হচ্ছে সে যে ধরনের বল করছে সেটা আলটিমেটলি বরিশালের জন্য একটা থ্রেট হতে যাচ্ছে, বরিশালের ব্যাটসম্যানের জন্য। সো এখানে তার উপর একটা বেশি ফোকাস থাকবে, বিশেষ করে মারুফ মৃধার উপর একটা ফোকাস থাকবে। বাট আলটিমেটলি এই 2-3 জনের উপরেই আলটিমেটলি হচ্ছে আলাদা একটা ফোকাস থাকবে, কারণ হচ্ছে তারা রানটা কম দিবে, তাদের উইকেট নেওয়ার ক্যাপাবিলিটিটা বেশি। বাট বাকি বলারদেরকে আপনি ভয়ানক বলার বলতে পারবেন না। ওয়াসিমও ভালো বল করে, কিন্তু ওয়াসিমও লাস্ট ম্যাচে খুব ভালো রান দিয়েছে, মারুফ মৃধাও যদিও রান দিয়েছে। সো একদম আনপ্লেয়েবল বললে আলটিমেটলি বিনোয়া ফার্নান্দোর ওভারটাই চলে আসে, যদিও তাকেও খেলা যায় যদি সেভাবে খেলে। বাট বরিশালের যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বরিশালের ব্যাটিংয়ে যদি আপনি চোখ দেন, এই ব্যাটিংয়ে আপনি একজন দুজনকে টার্গেট করতে পারবেন না। চিটং কিংসের আপনি আলাদা আলাদা 4-5 জনের নাম আমি বলে দিতে পারছি, কিন্তু বরিশালে আপনি এরকম 4-5 জনের নাম আলাদা বলতে পারবেন না। কেন দেখেন, অনেকে হয়তো বা বলতে পারে শান্ত তো তেমন একটা ভালো রিদমে নেই বা ভালো ফর্মে নেই, শান্তর উপরে ভরসা করা যায় না, তা উইকেটটা খুব ইজিলি চলে যাবে বা তাকে আলাদাভাবে বাতিলের খাতায় রাখা যায়। ওকে ফাইন, সেটাও আপনি করতে পারেন। বাট শান্তর কিন্তু টি-20-তে সেঞ্চুরি আছে বিপিএলে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে, শান্ত যেদিন ক্লিক করবে সে ক্লিক করবেই। সো তাকে একেবারে অ্যাভয়েড করবেন, সেই সুযোগটা নেই। আবার অন্যদিকে আমি যদি শান্তকে বাদ দিয়েও চিন্তা করি, দেখেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, এই 4 জন আলটিমেটলি আপনার জন্য বিশাল থ্রেট। সাথে ডেভিড মালান আছে, সে কিন্তু টি-20-র 1 নম্বর ব্যাটসম্যান ছিল একটা লম্বা সময় ধরে। সো এটাও কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। দেন ফাহিম আশরাফ প্রথম ম্যাচে যেভাবে খেললো, তার ব্যাটিং নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। খান জাহানদাদ, সেও ক্যামিও খেলতে পারে। যদি নবী খেলে, নবী তো অবভিয়াসলি ভালো ব্যাটসম্যান, তাকে নিয়ে আলাদা বলার কিছু নাই। বা নবী যদি না খেলে, জেমস ফুলার খেলে, সেও মোটামুটি ভালো হিট করতে পারে। সো এই জায়গা থেকে আপনার খুব একটা রিল্যাক্সে থাকার সুযোগ নেই। বরিশালের প্লাস পয়েন্ট এটাই কি, তাদের হচ্ছে একদম নাম্বার 9-10 পর্যন্ত তাদের একটা ব্যাটিং লাইন আপটা বিশাল লম্বা থাকে, যেটা ওদের জন্য খুবই প্লাস পয়েন্ট।
এখন এখানে আপনি ১-২ জনকে টার্গেট করলে হবে না। এখানে হচ্ছে একমাত্র সলিউশন কলাপস করতে হবে। কন্টিনিউয়াসলি উইকেট নিতে হবে। যদি কন্টিনিউয়াসলি উইকেট নিতে পারেন তাহলে আপনার জন্য ওকে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি রান কম দিব, ওকে ফাইন, আপনি রান কত কম দিবেন? ১০ ওভারে ৭০। ১০ ওভারে যদি ৭০ রানও হয়, হাতে যদি ওদের ১ উইকেট থাকে, মানে ১ উইকেটে ৭০ হলো বা ৮০ হলো, পরবর্তী ১০ ওভারে আপনি দেখবেন ১২০ রান, ১৩০ রান হয়ে যাবে। খুব ইজি, কারণ ১ উইকেট যাওয়া মানেই ধরেন শুধু শান্তর উইকেটটা গেল। তখন আপনার হাতে কে থাকতেছে? তামিম ইকবাল, ডেভিড মালান, দেন আপনার তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদ সবাই থাকছে। সো এখানে আপনার যদি উইকেট না নিয়ে আপনি রান চেক দেন সেটা খুব একটা কাজে দিবে না। আর তামিম ইকবাল যদি শেষ পর্যন্ত থাকে বা সে যদি ১০ ওভার টিকে যায়, তখন আপনার এটা ভাবতেই হবে যে তামিম ইকবাল আউট হওয়ার আগে সে ১৫-২০ রানের একটা ইনিংস খেলে দিবে। যদি না তার লাক খারাপ হয় বা দিনটা বাজে যায়। কারণ দেখেন আল্টিমেটলি তামিম এইবারে বিপিএলে খুব একটা বাজে খেলছে তা না। শুরুতে আউট হয়ে যেগুলো যাচ্ছে সেগুলোতে আউট হয়ে যাচ্ছে। বাট যেগুলোতে সে টিকে যাচ্ছে সেগুলোতে সে ভালো রান করছে। এবং এরকম বেশ কয়েকটি ইনিংসই আছে। সো এই জায়গা থেকে তামিমের উপর একটা ফোকাস থাকবে। বাট আলিসের সাথে এই লেফটিদের একটা ভালো একটা খেলা হবে যে এরা আসলে কিভাবে তাকে হ্যান্ডেল করছে। সো এই জিনিসটা দেখতে হবে আলিস কতটুকু সফল হচ্ছে এই সাইডে। এখন যদি বরিশালের বোলিং আসে, বরিশালের বোলিংটা অনেকের কাছে থ্রেট নাও মনে হতে পারে। বাট বরিশালের যে জিনিসটা ভালো কি, তারা যদিও এরকম বড় নাম রাখে নাই দলে, কিন্তু তাদের বলার যারা আছে সবাই কার্যকর বলার, উইকেট টেকার বলার। আপনি খান জাহানদাদের অবস্থা দেখেন, সে সুইং পাচ্ছে, কাইল ম্যারসের মতোই শুরুতে ভালো সুইং পাচ্ছে। সো এটা একটা প্লাস পয়েন্ট। ফাহিম আশরাফ মিডল ওভারে সে খুব ভালো বল করছে, সেটা একটা প্লাস পয়েন্ট। আপনার যদি দেশি বলার দেখি, রিপন মণ্ডল লাস্ট ম্যাচে ভালো বল করছে। ইমনও শুরুতে সে যখন ম্যাচটা খেললো ওই ম্যাচে শুরুতে উইকেট পেয়েছে, যদিও রান দিয়েছিল। এবাদত তো আছে, যদি এবাদতকে খেলায় এবাদতও ভালো করতে পারবে। আবার যদি জেমস ফুলারকে খেলায়, সে তো গতবার খুব দারুণ বোলিং করেছে, ফাইনালে সে আলটিমেটলি তার বলেই লিটন কুমার দাস এবং তাহলে যদি আউট হয়েছিল। সো সেও দারুণ বলার। আবার যদি আপনি রিশাদ এবং তানভীরের দিকে আসেন, দেখবেন তাদের ক্ষেত্রেও রিশাদকে নিয়ে আলাদা বলার কিছু নেই। তানভীর একটু স্ট্রাগল করছে, দ্যাটস ফাইন, কিন্তু সে উইকেট পাচ্ছে। সো উইকেট টেকার বলার ওদের প্রচুর। মোহাম্মদ নবী রান চেক দিতে পারে ভালো, যদি সে খেলে সেক্ষেত্রে সেটাও প্লাস পয়েন্ট হবে, সেটাও নেগেটিভ সাইড হবে না। সো সব মিলিয়ে মনে হচ্ছে ফরচুন বরিশালের বোলিংটাও যথেষ্ট ভালো। এখন এখানে যদি আপনি প্রেডিকশানে আসেন, প্রেডিকশানে অবভিয়াসলি ফরচুন বরিশালকে অনেকে এগিয়ে রাখবে, আমিও এগিয়ে রাখবো। বাট আমার কাছে মনে হয় চিটাগং যদি একবার তাদের রিদমটাতে চলে আসতে পারে বা খেলার রিদমটা ধরে ফেলতে পারে, ফরচুন বরিশালের জন্য একটু টাফ হবে। বাট ফরচুন বরিশাল যদি অল আউট অ্যাটাকিংয়ে যায়, মানে একবার যদি চেপে ধরার সুযোগটা পায়, সেক্ষেত্রে চিটাগংয়ে আলটিমেটলি বের হওয়ার ওই চান্সটা নাই। আপনার সোহান যেভাবে ম্যাচ বের করে ফেলছে, এটা আপনি সবসময় পারবে না, এবং ওইটা পারতে গেলেও আপনার ওই সিনারিওটা সবসময় লাগবে। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে ফরচুন বরিশালের আলটিমেটলি তারা যদি মাঠে প্ল্যানটা এক্সিকিউট করতে পারে, তাদের জন্য জেতাটা খুব ইজি হবে। আবার চিটাগংয়ের ক্ষেত্রেও সেম কথা, তারা যদি প্ল্যানিংটাতে থাকতে পারে, নিজেদের প্ল্যানিংটা এক্সিকিউট করতে পারে, ঠিকঠাক প্ল্যান করে খেলতে পারে, সেক্ষেত্রে তাদেরকে একদম আপনি ফেলে দিতে পারবেন না। আপনার মতে এই ম্যাচে কারা জিততে পারে, প্লেইং 11 কী হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।